আমি আজকে নতুন একটা চ্যাপ্টারে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে। তো সেখানে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। আমরা পরমাণু সম্বন্ধে জ্ঞান এসএসসি থেকে নিয়ে নিয়েছি। রাদারফোর্ডের পরমাণু মডেলও কিন্তু সেখানে আলোচনা করা আছে। কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের জন্য আমরা একটা নিউক্লিয়াস যে কথাটা পড়ে থাকি, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে, এই ধারণাটা বিজ্ঞানী প্রথমে রাদারফোর্ড দিয়েছেন। সেই কারণে রাদারফোর্ডের পরমাণু মাত্রা আমাদের জানা প্রয়োজন। যদিও এসএসসিতে আসলে রাদারফোর্ডের পরমাণু মডেল বলা থাকলেও নিউক্লিয়াসের যে আবিষ্কারের পিছনে তার যে গুরুত্বপূর্ণ কথা বা তার যে গুরুত্বপূর্ণ দিক আছে, এখানে আমাদের ইন্টারমিডিয়েট বইতে সেটা কিন্তু বেশ ভালো করেই বলা আছে। এবং রাদারফোর্ডের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার, যে নিউক্লিয়াস আবিষ্কার। আমরা জানি যে একটি পরমাণুতে কি থাকতে পারে, সেটা হচ্ছে একটি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আর নিউক্লিয়াসটা তার কেন্দ্রে থাকে। আমরা ইলেকট্রনের ক্যারেক্টার, প্রোটনের ক্যারেক্টার, নিউটনের ক্যারেক্টার এসএসসি থেকে শিখছি, এখানেও কিন্তু আছে সেগুলো। তো আমরা ওখানে যা শিখছি এখানে তার থেকে অনেক বেশি শিখতে পারবো। এবং এর সাথে আমরা বোর পরমাণুর মডেলও কিন্তু পড়ে থাকবো, রাদারফোর্ডের এবং বোর পরমাণুর মডেল কিন্তু পড়ে থাকবো। তবে এটা আমরা জানি যে এসএসসিতে আমরা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাও পড়েছিলাম, সেটা ঠিক আছে। বাট রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সাফল্য আছে, সেটা হচ্ছে যে তার পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে সেটা কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন। এবং এই নিউক্লিয়াসকে বুঝতে তিনি আমাদেরকে সাহায্য করেছিলেন, যার জন্য আমরা পরমাণুর অনেক বিষয়কে কিন্তু আমরা তার মতবাদের সাহায্যে পরবর্তীতে দেখা যাচ্ছে যে ধারণা নিয়ে অনেক বিজ্ঞানী কিন্তু অনেক কথা বলেছে। এই কারণে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের যদিও সীমাবদ্ধতা আছে, তারপরও কিন্তু তাকে আমরা, তার মতবাদকে আমরা কিন্তু অবহেলা করতে পারবো না। তাহলে দেখা যাক তিনি কি বলতে চেয়েছিলেন। তিনি যেটা বলতে চেয়েছিলেন যে একটা পাতলা সোনার পাত নেওয়া যাবে, 0.004 সেন্টিমিটার, খুবই পাতলা একটা সোনার পাত নিতে হবে। পাতলা সোনার পাতের উপর আলফা কণার রশ্মি ফেলেছিলেন। এখন আমরা জানি কি, আমরা জানি যে একটি পদার্থের ভিতর কি থাকে, একটি পদার্থ। মনে করলাম যে আমার এই যে এখানে যে বোর্ডটা আছে, বোর্ডটা তো একটা কাঁচ, তাহলে একটা পদার্থ। আচ্ছা, এই পদার্থের ভিতর কি আছে, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। আচ্ছা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পদার্থের ভিতর বোঝার আগে আমি বুঝি পদার্থ আবার কী দ্বারা গঠিত, অণু দ্বারা গঠিত। অণুতে কী আছে, অসংখ্য পরমাণু আছে। তাহলে এই যে পরমাণুগুলো আছে, সেই পরমাণুতে কী আছে, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। এখন এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলো আবার একটা নির্দিষ্ট জায়গা আছে। যেমন আমরা জানি প্রোটন, নিউট্রন থাকে নিউক্লিয়াসে, আর ইলেকট্রন তো থাকে তার চারিদিক দিয়ে ঘুরতে থাকে। এখন প্রশ্নটা আছে যে এই যে ঘুরতে থাকে, সেই ঘুরতে থাকার যে জায়গা, সেখানে কিন্তু ফাঁকা জায়গাও কিন্তু আছে। আমরা কিন্তু জানি যে পরমাণুর ভিতর কিন্তু ফাঁকা জায়গা আছে, বা নিউক্লিয়াস কিন্তু খুবই ছোট একটি জায়গা, এবং পরমাণুর সমস্ত ভর কিন্তু সে দখল করে থাকে। তো তিনি যে কথাটা বলতে চাইলেন, যে মনে করলাম যে একটি পাতলা সোনার পাতের উপর, যে 0.004 সেন্টিমিটার যে পাতের উপর পাতলা, তার যে সোনার পাতের উপর তিনি কি করেছিল, যে আলফা রশ্মি ফেলেছিলাম। মনে করলাম যে সেই সোনার পাতের একটি পরমাণুর জন্য আমরা কি করতে যাচ্ছি, তার চিত্র আঁকতে যাচ্ছি। তাহলে এখানে একটা নিউক্লিয়াস থাকলো, নিউক্লিয়াসের চারিপাশে কি থাকলো, আমরা দেখতে পাচ্ছি যে এভাবে রিং থাকলো, যেখানে কি আছে, ইলেকট্রন আছে। আর এই পাতলা সোনার পাতের পিছনে আমাকে কি রাখতে হবে, একটা পর্দা রাখতে হবে, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত। এখানে একটা জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত কি রাখতে হবে, পর্দা রাখতে হবে। এই পর্দার উপর কি হবে, যে এখান থেকে আমরা হিলিয়াম রশ্মি ফেলবো, এখান থেকে আমরা হিলিয়াম রশ্মি ফেলবো। এই হিলিয়াম রশ্মিটা কি হবে, তিনি প্রায় 20,000 রশ্মি একবারে দেখাচ্ছে নিক্ষেপ করলো। 20,000 রশ্মি দেখাচ্ছে এই পাতলা সোনার পাত। এটা পাতলা সোনার পাত আসলে এখানে আছে, তারই একটা পরমাণু দেখাচ্ছে। এই পাতলা সোনার পাতের উপর তিনি কি করলো, ফেললো 20,000 রশ্মি। 20,000 রশ্মি ফেলার পরে তিনি এই রশ্মিগুলোর ক্যারেক্টারগুলো কি আচরণ করে সেগুলো তিনি লক্ষ্য করলেন। তিনি লক্ষ্য করলেন যে এই 20,000-এর মধ্যে মোটামুটি প্রায় 19,990 রশ্মি প্রায় ভেদ করে চলে যায়। অর্থাৎ এর ভিতর দিয়ে রশ্মি ভেদ করে চলে যাচ্ছে, সোজাসুজি চলে যাচ্ছে, রশ্মির কোনো দিক চেঞ্জ হচ্ছে না, এবং সোজা চলে যাচ্ছে। অন্যদিকে আরো একটা বিষয় লক্ষ্য করলে, যে এই যে 20,000 ভিতর 19,920 আর বাদ বাকি 10টি আছে, এই 10টির ভিতর মোটামুটি দেখা গেল যে 60টির মতো আচরণ এরকম হলো, যে এখানে আসলো, এখানে হয়ে এবার বাঁকা হয়ে চলে গেল। সরি,
এটা নিউক্লিয়াস, এখানে আসলো, এখানে লেগে এরকম বাঁকা হয়ে চলে, আবার এখানেও আরো রশ্মি পড়ে এই নিউক্লিয়াসের সাথে ধাক্কা খেয়ে এটা এখানে চলে গেল। আর মোটামুটি 2-3টে কণা, দুইটা মতো দেখা গেল যে এখান থেকে যায় সোজা যায়, আবার এখান থেকে পড়ে কি আসলো, আবার ব্যাক আসলো, অর্থাৎ গেল এবং ব্যাক আসলো। আমার এটা ওভারল্যাপিং হয়ে গেছে, তোমরা বুঝে নিও যে ওখানে গেল এবং এটা আবার ব্যাক আসলো। এটা খুবই কম। যে এইসব ধারণা থেকে তিনি যে ধারণাগুলো বললো সেটা হচ্ছে যে পরমাণুর অধিকাংশ স্থানে ফাঁকা। কেন ফাঁকা? কারণ দেখা যাচ্ছে 20,000-এর ভিতর প্রায় 19,990টা রশ্মি কি হয়েছে, ভেদ করে চলে গেছে এবং রশ্মির কোনো দিক চেঞ্জ হয়নি, এটা একটা বিষয়। আর কিছু রশ্মি এরকম বেঁকে গেছে, তার মানে এখানে অবশ্যই একটা গোলাকার। কারণ আমরা একটা গোলাকার ফুটবলের সাইডে যদি এরকম আলো মারি, বা একটা গোলাকার যে কোনো একটা কাঁচের বস্তু যদি আমরা কালার করে নিয়ে তার সাইডে আলো মারি, দেখবে একদম সারফেসে দেখবো যে আলোটা এইভাবে না, বরঞ্চ একটু ঘেস খায়, মানে তার সাথে টাচ করে যে আমার কিন্তু একটু বেঁকে যাবে, ঠিক সেটাই হয়েছে। আর সরাসরি যেটা হয়েছে একদম মাঝে যদি পড়ে আলোটা কিন্তু আবার সেখান থেকে ব্যাক আসবে, ঠিক এই ঘটনাই হয়েছে। এখন কথা হচ্ছে যে মাত্র 1-2টা কি আছে ব্যাক আসছে, তার মানে কি হবে যে যেটা বাধা দিচ্ছে সেটার আকার কিন্তু খুবই ছোট। এবং আমরা জানি যে হিলিয়াম ব্যক্তিগতভাবে পজিটিভ, তার মানে কেন্দ্রেও কোনো একটা জিনিস আছে, পরমাণুর কেন্দ্রেও, সেটাও কিন্তু পজিটিভ। কারণ আমরা জানি যে সমধর্মী জিনিস পরস্পরকে বিকর্ষণ করে। ঠিক এই কারণে এখান থেকে রশ্মিটা কোথায় যাবে, এখানে যায় বাধা পাবে, বাধা পেয়ে আবার কি হবে, এইদিকে ব্যাক আসবে। এই ব্যাক আসার জন্য আমি বলতে পারি যে এখানেও পজিটিভ। কেন পজিটিভ? কারণ আমি পজিটিভকে পাঠিয়ে দিয়েছি, প্রতিহত হয়ে কি হয়েছে, আবার ব্যাক আসছে, তার মানে যেখানে সে বাধাপ্রাপ্ত হয়েছে সেটাও পজিটিভ। আচ্ছা, এই গেল একটা কথা। আর একটা কথা হচ্ছে যে যেহেতু রশ্মিগুলো কিছু কেন্দ্রের দিকে বেঁকে গেছে, তার মানে আমি বলতে পারি যে এখানে অবশ্যই এই যে আকার যেটা এখানে বাধাপ্রাপ্ত আছে সেখানে কোনো গোলাকার ফিগার আছে বা আকৃতি আছে। আর যেহেতু আমরা জানি যে ইলেকট্রন চারি সাইড দিয়ে ঘুরতেছে, অনেক ঘুরতেছে, ঘোরার কারণে বাদ বাকি আরও 19,900 যে রশ্মিটা গেছে সেটা কিন্তু ভেদ করে চলে গেছে, ফলে পরমাণুর অধিকাংশ স্থানে ফাঁকা, এটা তিনি বলতে পারেন। আবার একটা কথা বলা যায় যে তুমি এখন কেউ যদি বলতে পারে স্যার যখন এই রশ্মিটা এখান থেকে আমার ভেদ করে পরমাণুটা ভেদ করে যাবে সেখানে তো ইলেকট্রন ক্রমাগত ঘুরছে, এখানে ইলেকট্রনের সাথে সে বাধাপ্রাপ্ত হবে না? হ্যাঁ হবে। আসলে ইলেকট্রন বাধাপ্রাপ্ত হলেও তাকে কিন্তু সরাই দিয়ে কিন্তু কী যাবে, রশ্মি চলে যাবে। এবং এই কারণে এই রশ্মির গতিবেগের তুলনায় ইলেকট্রনের ভরটা আসলে এতই নগণ্য যে তাকে সরাই দিয়ে চলে যাবে। মনে করো যে তোমার সামনে একটা ছোট কিছু আছে, বা একটা তুলা আমার সামনে, মনে করলাম একটা তুলা উড়ে বেড়াচ্ছে, আমি যখন যাচ্ছি তুলা আমার সামনে আছে, আমি কিন্তু তুলাকে সরাই দিই বা তুলাকে নিয়েই কিন্তু আমি চলে যাবো। যদি নিয়ে যায় না, রশ্মিটা নিয়ে যাবে না, কিন্তু তুলাকে কিন্তু ধাক্কা মারে সরাই দিয়ে কিন্তু আমি কিন্তু ইজিলি পাস করে চলে যেতে পারো। যেহেতু একটা আমরা জানি ইলেকট্রনের ভর আছে অতিশয় নগণ্য, যার কারণে এখান থেকে যখন আলফা রশ্মিটা যাবে ইলেকট্রনের সাথে যদি রশ্মিটা মানে সংঘর্ষ করে, তাও কিন্তু আমার এই আলোক রশ্মির, হিলিয়াম কণার আলোক রশ্মির দিক কিন্তু কি করতে পারবে না, সেটা পরিবর্তন করতে পারবে না। এই যে পরমাণুর কেন্দ্রে যে পজিটিভ আছে সেটাতে তিনি বলল, পরবর্তীতে তিনি এটার নাম দেন হচ্ছে নিউক্লিয়াস। আমরা জানি যে একটা কোষের কি থাকে, একটা কোষের জন্য কিন্তু একটা কেন্দ্রে যেটা থাকে সেটাকে নিউক্লিয়াস বলা হয়। এখানেও একটা কেন্দ্রে আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস, এবং তার আকৃতি গোলাকার। কেন তিনি গোলাকার বলল? যে কারণ এখান থেকে আমার যে রশ্মিটা এখানে যাবে সেটা কিন্তু দেখছি বাকি বেঁকে চলে যাচ্ছে, তার মানে এটা গোলাকারের জন্যই বলা সম্ভব। আর যেহেতু অধিকাংশ রশ্মি চলে গেছে, তার মানে বলা যায় যে পরমাণুর অধিকাংশ স্থানে ফাঁকা। এই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, এবং নিউক্লিয়াসে যে সেখানে থাকে সেটা হচ্ছে তার গুরুত্বপূর্ণ কথা, তিনি বলে গেছেন। এবার হচ্ছে তার যেটা কথা হচ্ছে যে সীমাবদ্ধতা আলোচনা করতে হবে তার কথার। তিনি বলেছিল যে পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এখন কথা হচ্ছে ঘুরতে থাকে, কিভাবে ঘুরতে থাকে তিনি সে বিষয়ে কোনো ধারণা দেননি। কক্ষপথ যদিও আমি এখানে স্তরে স্তরে আঁকাইছি, এটা কিন্তু বোরের অনুসারে আঁকাইছি, মানে বোঝার সুবিধার্থে তিনি সেটা তিনি বলেছিলেন তার মডেলকে একটি সৌরজগতের সাথে তুলনা করেছিল, যে সৌরজগতে যেমন কী হবে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে, ঠিক আছে, তো অনুরূপভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ঘুরতে থাকে, সেটা হচ্ছে যে আমার যে ইলেকট্রনগুলো আছে সেটা ঘুরতে থাকে। কিন্তু আমরা জানি ইলেকট্রন ব্যক্তিগতভাবে নেগেটিভ, কিন্তু পৃথিবীতে আছে চার্জ নিরপেক্ষ, ফলে যে নিউক্লিয়াসের বাইরে যেটা ঘুরছে সেটা কিন্তু নেগেটিভ, কিন্তু সূর্যের বাইরে পৃথিবী ঘুরছে সেটা কিন্তু চার্জ নিরপেক্ষ, ফলে তার কথা মিলে না। আবার একটা কথা হচ্ছে যেহেতু তিনি ঘোরার কথা বলেননি, ফলে একটা জিনিস যদি ঘুরতে থাকে একটা জিনিসকে কেন্দ্র করে, ঠিক আছে,
বা আমি মনে করলাম যে আমি একটা লাঠি মাঝখানে, বা তোমরা মনে করো যে একটা স্পোর্টস হচ্ছে একটা মাঝখানে একটা, আমরা ফিল্ডের মাঝখানে একটা আমরা লাঠি পোতে দিয়ে তার উপরে পতাকাও দিয়ে রাখি বা বিভিন্ন জিনিস আমরা সাজানোর জন্য দিয়ে রাখতে পারি। তাকে কেন্দ্র করে কেউ যদি ঘুরতে থাকে, দেখা যায় ঘুরতে ঘুরতে একসময় কিন্তু সে কেন্দ্রে এসে ক্লান্ত হয়ে কিন্তু সেখানে চলে যাবে, পড়ে যাবে। অনুরূপভাবে দেখা যাবে যে এই তিনি যেহেতু ঘোড়ার কক্ষপথ এটি সম্বন্ধে কোনো কথা বলে নাই, যে সুস্পষ্টভাবে কোনো ধারণা দেন নাই, তার কারণে তিনি ঘুরতে ঘুরতে ইলেকট্রনটা একসময় কিসে চলে আসার কথা, কেন্দ্রের নিউক্লিয়াসে চলে আসার কথা, সেক্ষেত্রে আসলে পরমাণুর অস্তিত্ব থাকবে না। যেমন আমরা জানি যে পৃথিবী যদি ঘুরতে ঘুরতে যদি আমরা সূর্যের মধ্যে চলে যাই, তাহলে তো পৃথিবীর আর কোনো অস্তিত্বই থাকবে না। এভাবে আরও অন্যান্য তার যে সীমাবদ্ধতা আরও কিছু বলা আছে, ঠিক আছে। অর্থাৎ তিনি পরমাণুর জন্য সুনির্দিষ্ট কক্ষপথ কিন্তু ধারণা দিতে পারেন না। নিউক্লিয়াস সম্বন্ধে তিনি সুস্পষ্ট বেশ ধারণা দিয়েছিলেন, এটা তাহার হচ্ছে সাফল্য। তো আশা করি আমার আলোচনা শোনার পর যদি প্রত্যেকের বাসাতে বই আছে, বইটা খুললে যদি দেখা যায়, আমি আশা করি যে ওখানে যে কথাবার্তাগুলো লেখা আছে এই সম্বন্ধে সেগুলো সবাই বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারা যায় সেক্ষেত্রে তো আমার সাথে কথা হবে, আমার মেসেঞ্জারে সবার জানা আছে বা গ্রুপে সেই প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে। তো আজকের ক্লাস আমি এ পর্যন্ত শেষ করছি। পরবর্তী ক্লাসে কোনো নতুন বিষয় নিয়ে, নতুন টপিকস নিয়ে, নতুন বিষয়ে তোমাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।